নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দীর্ঘদিন পরে বাংলাদেশে সত্যিকার একটি নির্বাচনের মুখোমুখি পুরো বাংলাদেশের জনগণ। কারা ক্ষমতায় আসছেন, কারা ক্ষমতায় আসছেন না তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি চলছে জরিপ, তেমনি পাশাপাশি এটিও চিন্তা করা হচ্ছে যে এই যে এক মাসের ঠিক এক মাস সময় আছে, সেই এক মাসের মধ্যে কতটা নিরাপদ থাকবে বাংলাদেশ, ভোটের দিনেও আসলে কি হবে, নির্বাচন পরিচালনা কমিটি বা নির্বাচন যারা পরিচালনা করছেন তারাও কিভাবে আসলে নির্বাচনটা কি দেখছেন, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন সংগঠক জনাব সার্জিস আলমের। জনাব সার্জিস আলম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন। আমরা তার কাছে অপেক্ষা করছি, তিনি যখনই আমাদের সাথে যুক্ত হবেন তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করিয়ে দিব এবং আমরা তার সাথে কথা বলবো। আমাদের সাথে আরো থাকছেন সজীব ওয়াজেদ জয়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু সজীব ওয়াজেদ জয় আপনার কাছে আসতে চাই। 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না? আওয়ামী লীগকে বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করতে চাইনি, আমরা সংঘর্ষ চাই না, তবে আমাদেরকে কোনো দিকেই কোনো কি বলবো পথ দেওয়া হচ্ছে না। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না। আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে, এটা তারা মানবে না। আমরা যেই শাটডাউন দেখেছি, বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে। 13 তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল, 16-17 তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে। তিনি মানতে রাজি না। দেশের মানুষও এখন ভীষণ অসন্তুষ্ট। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি একদম নেমে গেছে, দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে। এটা কেউই পছন্দ করছে না। হ্যাঁ, অবশ্যই এই ইউনূস সরকার হচ্ছে পাকিস্তানির, তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম, যারা বাংলাদেশকে কোনোদিন পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় না। তারা 71-এ জঙ্গি হিসাবে আমাদের বাঙালি 3 কোটি বাঙালিকে 30 লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে। তো এখন তারাই কিন্তু ইউনূসের সাথে আছে। তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ হয়ে থাকুক। সম্পর্কই হচ্ছে পাকিস্তানের সাথে, তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের সাথে জড়িত। পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে। জামাতে ইসলাম হচ্ছে ইউনূসের মেইন ব্যাকার, তারাই হচ্ছে ইউনূসের মূল শক্তি। আর তারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ সাজানো নির্বাচন মানবে না। আর আওয়ামী লীগ সব থেকে বড় দল, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আজ হোক কাল হোক একদিন আওয়ামী লীগ ফিরে আসবে, এটা হবে। এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ, এটা তো আমাদের সরকার না, এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ শুধু না, যত সেকুলার দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কিন্তু শুধু না, একা নেই। তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চান একটা সাজানো নির্বাচন করে, তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচার, হত্যা, গুম, খুন,
15 বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কাজ যে শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়, আপনাদের পছন্দের সরকার ক্ষমতায়, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য, তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের, আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি, সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না। কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন, যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন, যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না, শহীদদের বা আহতদের পাচ্ছে না, তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে, নিজেরা ছাড়া? দেখুন, এই জায়গায় হচ্ছে না, যেখানে আমার নিজের দায় আছে, আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয়, বিভিন্ন দলের মতে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয়, সবাই সবার জায়গা থেকে এই যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে, সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয়। কিন্তু আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে। তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো, না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে, একটা সুযোগ দিয়ে দেখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম, কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন। কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না, বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে 2-3 মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল, যে একটা কথা বলি, আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি, যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন, ডক্টর ইউনূস সহ, আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আর কারো কথা শুনে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দেন নাই। আচ্ছা, সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল, তাদের সাজেশন ছিল, জামায়াতের মত ছিল, তাদের সাজেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে নামের সাজেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল, সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল। আমরা শুনছি শুধু আপনাদের সাজেশন নেওয়া হয়েছে, আর কারো সাজেশন নেওয়া হয়নি ভাই। এবং সবচেয়ে বড় কথা, ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন, তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই, এখানে আরো 2-3 জন এই মানুষকে প্রয়োজন এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে। সো এখানে প্রায় 5 থেকে 6টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল, সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন। কেউ যদি এটা স্বীকার করতে না চান, অবশ্যই এটা সৎ সাহসের তাদের অভাব। এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি, সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা, গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা, অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না। তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক, সেই অফিস ওয়ার্ক গুলো তারা তাদের জায়গা থেকে করছেন। সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে, সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে, সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি। এই যে বিচারিক যে প্রক্রিয়াটি, আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় 6 শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি। আমাদের যারা ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছে সরকারের, তাদেরকে বলেছি, তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে, সেনাবাহিনীকে বলেছে। সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে। শেষ করে একটু, সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম, ইভেন এটা 100-রও নিচে, তারা বলছেন অ্যারাউন্ড 50-এর মতো। এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা, কিছু আমলাতন্ত্রের কিছু আমলা, তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ, যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন, যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্ভ করেছেন। সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে,
তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন, কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না। বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া, ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। জনাব সার্জিস, আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি 5 জন গুরুত্বপূর্ণ লোকের একজন, আপনি ভালো বলতে পারবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা, মানে আমি কি বলবো, যে অনেকটাই পরিচয় দিচ্ছে না, কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি, যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা 3 জন, যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছেন সেই 3 জন, এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনারা 5 জন যদি ধরে নেই, তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি, জনাব আক্তার, তারাও কিছুটা সরকার চালাচ্ছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনাদের কথা আমি যা শুনি আর কি, এগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে। ব্যাপারটা এরকম না? মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই, হ্যাঁ। মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনের সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ, এবং এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা, যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো। এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয়, তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা, অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এই অভ্যুত্থানের স্পিরিটটাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করার আমাদের বেস্ট